ভারতীয় বিএসএফ কে টেনে হিচড়ে নিয়ে গেল গরু পাচারকারীরা। মানে ভাবতে পারছেন যে ভারতের সীমান্তে ঢুকে গরু পাচার করতে গিয়ে ভারতের বিএসএফ কে টেনে হিচড়ে নিয়ে গেল বাংলাদেশি গরু পাচারকারী। সন্ধ্যে পর্যন্ত বিএসএফ আর বিজিবির মধ্যে মিটিং চললো, কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আপনাদের মধ্যে অনেকেই বলে থাকেন, আর ইনফ্যাক্ট এটা আপনাদেরও ভুল নয়, এখানে কোথাও না কোথাও আমাদের গভর্নমেন্ট মমতা ব্যানার্জি বুঝিয়েছেন যে বিএসএফ আমাদের শত্রু, বিএসএফ রাই গরু পাচার করতে সাহায্য করে। আর এই বিষয়টা রটানোর জন্য আজকে মারাত্মক ঘটনা ঘটে গেল। আপনারা বলতে পারেন যে এটা ভয়ঙ্কর এবং মারাত্মক কাজ বাংলাদেশিরা করে ফেলেছে। সেটা হচ্ছে গরু পাচারকারীদেরকে আটকাতে গিয়ে একজন বিএসএফ কে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হলো। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে যেখানে বাংলাদেশে লাস্ট 48 ঘন্টা ধরে তাণ্ডবের পর তাণ্ডব চলছে, জানিয়ে দিই আপনাদেরকে, ঘটনা হচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচুলিবাড়ি সীমান্ত এলাকায়। এলাকার নাম শুনতেই আপনারা বুঝতে পারলেন যেখান থেকে বারংবার কোনো না কোনো সমস্যার কথা উঠেই আসে। যেখানে ভোরবেলা অর্থাৎ রবিবার দিন ভোরবেলা ঘন কুয়াশার টাইমে যখন এই পাচারকারীদের কাজ অত্যন্ত সক্রিয় হয়ে যায়, আর স্পেশালি শীতকালে তো আরো বেশি তারা সক্রিয় হয়, কারণ কুয়াশার কারণে এপার ওপার সঠিকভাবে দেখা যায় না। রবিবার ভোরবেলায় যখন সেই বেশ কয়েকজন লোকজন যখন গরু পাচারকারীরা ভারতের সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী গ্রাম থেকে যখন গরু পাচার করা শুরু করে, তখন হঠাৎ বিএসএফ এর 174 ব্যাটালিয়নে কর্মরত বেদ প্রকাশের চোখে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যায় এবং সেই বিএসএফ বেদ প্রকাশ বুঝতে পারেন যে সেখানে কেউ পাচার করার চেষ্টা করছে। বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয়, আর এত বড় আস্পর্ধা সেই পাচারকারীদের। ধস্তাধস্তির মধ্যে বিএসএফ কে, আমাদের ভারতীয় সেনাকে, সেই বিএসএফ কে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে চলে যায়। তারপর চলে সারা দিন একাধিকবার বিএসএফ এবং বিজিবির মধ্যে বৈঠক। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটি আপলোড হচ্ছে, এখনো পর্যন্ত সেই বিএসএফ বেদ প্রকাশকে ছাড়ানো যায়নি, তারা এখনো ভারতকে ফেরত দেয়নি। আমি তো বলবো যত না বিরক্ত পাকিস্তান করেছে ভারতকে, তার থেকে অনেক বেশি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ, যে বারংবার পায়ে পা জড়িয়ে আমাদের সাথে অশান্তি করার চেষ্টা করছে। আর এখন তো মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলেছে যে বিএসএফ কে টেনে হিচড়ে পাচারকারী নিয়ে চলে গেছে। এখানে প্রশ্ন ওঠে যে ভাই বিজিবি কি করছিল, আঙুল চুষছিল, মানে কি করছিল ভাই বিএসএফ? তো বুঝলাম, এবার আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারছেন না যে যেখানে বেড়া দেওয়া নেই সেখানে গরু পাচারকারীদের সঙ্গে যখন ধস্তাধস্তি হয় তখন কেন বিএসএফ কে ঝুন্ডে থাকতে হয়। এটাই হচ্ছে কারণ যে বিএসএফ কে ঝুন্ডে থাকতে হয়, নাহলে কুণাল ঘোষ, মমতা ব্যানার্জির লোকজন তো বিভিন্ন রকম ভাবে অপপ্রচার করেছেন। তো আজকে তারই উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিএসএফ যিনি চেয়েছেন পাচার আটকাতে, তিনি চেয়েছেন গরু পাচার যাতে না হয়, তাকে কিভাবে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে চলে যাওয়া হলো। মমতা ব্যানার্জি বলতেই থাকেন যে বিএসএফ কে পাত্তা দেওয়ার দরকার নেই, পুলিশকে শেখান, পুলিশকে বলছেন, প্রশাসনকে বলছেন, গ্রামবাসীকে বলছেন। আর আজ কত বড় ক্ষতি হয়ে গেল ভারতের, একবার ভাবুন। যারা দিন রাত এক করে পাহারা দিচ্ছিল তাকে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে চলে যাওয়া হলো। এই ভিডিওটি অতি অবশ্যই অত্যন্ত শেয়ার করুন। শেয়ার কি বলবো, আপনারা নিজেরাই ভিডিও করুন যাতে বিষয়টা অত্যন্ত ভাবে ছড়ায় এবং আমরা সেই ভারতীয় সেনা, আমরা জানি না সে বেঁচে আছে না মরে গেছে বা তার সাথে কি পরিস্থিতি হয়েছে, কিন্তু যা ঘটেছে তা অত্যন্ত মারাত্মক ঘটনা ঘটেছে। আর তারই মধ্যে যখন ভারতের গোয়েন্দা সংস্থা থেকে একটি মারাত্মক রিপোর্ট প্রকাশ করা হয়, সেটা আরো বেশি ভারত সরকারের চিন্তা বাড়ায়, ভয়ঙ্কর ভাবে চিন্তা বাড়ায়। শুধুমাত্র অসম, ত্রিপুরা, বাংলার এইটুকু এরিয়াতে যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তা নয়, পশ্চিমবঙ্গের কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা, হিলি, মালদা সীমান্তে পর্যন্ত বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়ে গেছে। ইন্টেনশন ভীষণ ক্লিয়ার বাংলাদেশের, বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে নতুন যে কর্মসূচি নিয়েছে বাংলাদেশ, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনোভাবেই যেন ভোট না করানো হয়। এখানে বুঝতে হবে প্ল্যানিং হচ্ছে যে ভারত বিরোধী শাসক বসাতে হবে, আর এই প্ল্যানিং এর পেছনে যারা কাজ করছে সে হচ্ছে তুর্কি আর পাকিস্তানের আইএসআই, যারা খুব ভালো করে জানে যে বাংলাদেশে যদি সঠিকভাবে নির্বাচন হয়ে থাকে তাহলে ভারত
এবং ঢাকার মধ্যে কূটনৈতিক কারণে সম্পর্ক ভালো হয়ে যাবে, আর সেটা কোনোভাবেই পাকিস্তানের আইএসআই এবং তুর্কি চায় না। তার জলজান্ত এক্সাম্পল হচ্ছে, দেখুন এটা কত মারাত্মক ঘটনা ঘটে গেল। এই ঘটনাটি হচ্ছে 20 ডিসেম্বর অর্থাৎ গতকালকে রাত্রে, যেখানে জানা যাচ্ছে বিএনপি লিডার্স হাউস টর্চড ইন বাংলাদেশ, 7-year-old daughter killed। ভাবুন, দল কি ছিল? আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, আর এখন মোহাম্মদ ইউনূসের নতুন দল তৈরি হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। এখন আওয়ামী লীগকে বলছে ভোটে লড়তেই দেব না, যে বিএনপি চাইছে সঠিকভাবে ভোট হোক, সেই বিএনপির নেতাদেরকে পর্যন্ত বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, যার মধ্যে 7 বছরের একটি মেয়ে পর্যন্ত মারা গেছে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, বিএনপি নেতাদেরকে পুড়িয়ে দিচ্ছে। তো এই যে তাণ্ডব চলছে এখানে, আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরেছেন যে এইবার যারা করছে, বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে, লাস্ট 1.5 বছর ধরে যারা খুন করেছে, মারদাঙ্গা করেছে, বাংলাদেশে অরাজকতা ছড়িয়ে রেখেছে, তারা আর কেউ না, তারা হচ্ছে জুলাই যোদ্ধা। গুলিয়ে যাবেন না, এখানে বুঝতে হবে জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা ছেড়ে যাওয়া পর্যন্ত যারা আন্দোলন করেছে তাদেরকে বলা হচ্ছে বৈষম্য বিরোধী, তারা হচ্ছে বৈষম্য বিরোধী। আর এইবার লাস্ট 1.5 বছর ধরে বাংলাদেশে যারা অরাজকতা সৃষ্টি করেছে, যাদেরকে কাঠপুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার পেছনে পাকিস্তানের আইএসআই এবং তুর্কি খেলছে, তারাই হচ্ছে জুলাই যোদ্ধা। আর এই জুলাই যোদ্ধাকে কে প্রেজেন্ট করছে জানিয়ে দিই, একটি নতুন সংগঠনের নাম সামনে এসছে, যারাই হচ্ছে চক্রান্তকারী। সেই সংগঠন হচ্ছে হেফাজত এ ইসলাম বাংলাদেশ। হেফাজত এ ইসলাম বাংলাদেশের চক্রান্তে চলছে, যাদের উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনো কারণে বাংলাদেশে যে ইলেকশনের ডেট ফাইনাল করা হয়েছে, সেই ইলেকশন যাতে বাংলাদেশে না হয়, গণতন্ত্র যাতে কোনোভাবে প্রতিষ্ঠা না হয়। নাম উঠে আসছে এক নেতা মীর ফারহাদ, সালাউদ্দিন আমরাই, এনাদের প্ল্যানিংই ছিল, যার জন্য সামনে আসছে যে ওই যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এটা এনাদেরই প্ল্যানিং ছিল। ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা এবং এই যে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারা, একটি মিথ্যা কথা রটিয়ে দেওয়ার মাধ্যমে ধর্মকে সামনে রেখে যেভাবে পুড়িয়ে মারা হলো এবং তারপর বিএনপি লিডারদের বাড়িতে আগুন লাগানো, এই পুরোটাই হচ্ছে গোটা বাংলাদেশে অরাজকতা তৈরি করা, তাণ্ডব তৈরি করা, যাতে কোনোভাবে সেখানে নির্বাচন না হয়, আর ভারত বিরোধী মৌলবাদী সরকারকে যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, সেটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। যার জন্য আপনারা বুঝতে পারবেন যে ওসমান হাদির শোক পালনের থেকে বাংলাদেশে অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে ভারত বিরোধী মনোভাব। ইনফ্যাক্ট এমন ভাবে মানুষদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে যে তারা সত্যি করে বিজেপিকে একদম সেই বিজেপিকে পেছনে ফেলে তারা নিজেরাই এগিয়ে চলে আসছে যে আমরা একাই বর্ডার পার করে চলে যাব, ভারত আমরা নাকি দখল করে ফেলবো। যে এই যে প্ল্যানিং, এটা পুরোপুরি একটা চক্রান্ত করে করা হচ্ছে, আর ইন্টেনশন একদম জলের মতো ক্লিয়ার। যদিও ভারত সরকার একদম বিষয়টাকে হালকাভাবে নেননি, যার জন্য সীমান্তবর্তী এরিয়াতে হাই অ্যালার্ট জারি করে দিয়েছেন কেন্দ্র সরকার। বলতে পারেন সেনাদের পুরোপুরি ফুল ছাড় দেওয়া হয়েছে। বর্ডার এরিয়াতে কোনো রকম বিপজ্জনক সংকেত, কোনো রকম মুভমেন্ট বা কোনো রকম জমায়েত দেখতে পেলে দেখা মাত্র গুলি করতে পারে, এরকম অর্ডার অলরেডি দেওয়া রয়েছে। যেখানে শুরু হয়ে গেছে সেনার টহল, সীমান্ত লাগোয়া সব রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হাসিমারায় রাফাইল যুদ্ধ বিমান ও মিগ ভ্যারিয়েন্টকে তৈরি থাকতে বলা হয়েছে। ব্রহ্মোস আমাদের ভারতের ক্ষেপণাস্ত্র, সেটাকে সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্পেশালি ইস্টার্ন কমান্ডারের পক্ষ থেকে সর্বোচ্চ অ্যালার্ট জারি করা হয়েছে। আসাম, ত্রিপুরা সহ বাংলার কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা, হিলি এবং মালদাহের সীমান্তে বিএসএফ এর সংখ্যা আরো বেশি পরিমাণে বাড়ানো হচ্ছে। আর তারই মধ্যে খবর আসছে যে বনগাঁ সীমান্তে ডাক দিয়েছে জামাত ছাত্র সংগঠনরা, জমায়েত করার ডাক দিয়েছে। কতটা মারাত্মক ব্যাপার একবার ভাবুন। আর সেখানে এখনো আমি বলতে বাধ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার পশ্চিমবঙ্গে চলছে, এই পরিস্থিতির মধ্যে যদি তারা এখনো সাইলেন্টলি বসে থেকে এসআইআর করে যায়, তাহলে বিপদ কিন্তু আমাদের নাকের ডগায় রয়েছে। এবং আমরা খুব ভালোই বুঝতে পারছি যে বাংলাদেশ
চরম বাড়াবাড়ি করছে। আর এই বাড়াবাড়ির কারণই হচ্ছে যে বর্ডার লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে, সেই সমস্ত গ্রাম যেগুলি তৃণমূল কংগ্রেসেরই ভোটার রয়েছে, টিএমসি কেই ভোট দেয়, সেই গ্রামের একাংশ কিন্তু বিএসএফ এর পাশে দাঁড়াচ্ছে না, কেন্দ্রীয় বাহিনীর পাশে দাঁড়াচ্ছে না, তারা পুরোপুরি অ্যান্টি হয়ে রয়েছে। এবং সেখান থেকে যে হিউজ পরিমাণে টাকা, একদম মানে সেই বলতে পারেন পাচারের টাকা যে একটা যে বাম্পার ব্যবসা চলছে, সেই ব্যবসার বলি কিন্তু কোথাও না কোথাও বিএসএফ এর, এই যে আপনাদের সামনেই বেদ প্রকাশের কথা বললাম, এইরকম টাইপের বিএসএফ এর এক একটা জওয়ানকে বলি হতে হচ্ছে। তো বিষয়টা বোঝার আছে, আর এটাও বোঝার আছে যে কেন্দ্র সরকারের শুধুমাত্র হাই অ্যালার্ট করলেই হবে না। এই বাংলাদেশের মতো দেশ আমাদেরকে চোখ দেখাচ্ছে, সেখানে শুধুমাত্র আমরা হাই অ্যালার্ট করছি, এটা সব থেকে মারাত্মক ব্যর্থতা যে আমাদের দেশের জওয়ানকে বিজিবি নয় পাচারকারী টেনে হিচড়ে নিয়ে চলে গেছে। মানে ভাবতে পারছেন এটা কত বড় ব্যর্থতা, এটা কোনোভাবে মেকআপ দেওয়া যাবে না। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে ভাবতে হবে, কারণ আরো কয়েক ঘন্টা গেলে কিন্তু 24 ঘন্টা হয়ে যাবে সেই জওয়ানকে পাচারকারী নিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত জানি না সে কোথায় আছে, কিভাবে আছে, কি পরিস্থিতিতে রয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে বিএসএফ এর যখন যিনি প্রধান রয়েছেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, উনি মুখ খুলতে চাননি, কিন্তু মেখলিগঞ্জের এসডিপিও জানান যে ঘটনা সম্পর্কে আমি অবগত এবং আমরা চেষ্টা করছি সেই জওয়ানকে ফিরিয়ে আনার। তার মানে অপহরণের ব্যাপারটি কিন্তু কতটা সত্য আপনারা বুঝতে পারছেন। আর নিয়ে গেছে এই পুরো বিষয়টা কিন্তু প্রশাসন এবং বিএসএফ জওয়ানরা প্রত্যেকেই জানছেন। এবার তো বাংলার মানুষও জেনে গেছেন যে আমাদের জওয়ানকে টেনে হিচড়ে নিয়ে গেছে। এরপরও যদি কেন্দ্রীয় সরকার চুপ থাকে, তাহলে এর থেকে খারাপ ব্যর্থতা কোনো কিছু হতে পারে না। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।